কি তার আবাসস্থলের কি অবস্থা, এটি কি আসলে বিলুপ্ত হয়ে যাচ্ছে না বিলুপ্তের পথে বা অন্য কোনো হুমকি রয়েছে কিনা, এই সম্পর্ক তথ্য সম্পর্কিত এই যে রেড লিস্ট, IUCN রেড লিস্ট বা লাল তালিকার যে গ্রন্থটি করা হয়, এটির মধ্যে এই সমস্ত বিষয়াদি অন্তর্ভুক্ত থাকে। এবং আপনারা এও জেনে খুশি হবেন আমাদের এই কার্যক্রমের সাথে যারা ইনামাল হক জড়িত আছেন এবং তিনি পাখি বিষয়ক যে সমস্ত তথ্যাদি আছেন সেইগুলো সংগ্রহ এবং লিপিবদ্ধ করছেন। অতএব আজকে পাখি গণনার সাথে এই বিষয়টিও সম্পর্কিত এবং আমরা আমাদের জাতীয়ভাবে এই বিভিন্ন প্রকার যে প্রজাতির পাখি রয়েছে তার অবস্থান কি এবং সেই সাথে তার অবস্থানের সাথে বিশ্বের অবস্থানের একটা তুলনামূলক একটি চিত্র এই লাল তালিকার মধ্যে পাওয়া যাবে। এবং আমি আশা করছি আজকে আমরা যারা এখানে আলোচনায় বসেছি শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটিকে আমরা আরো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে নিয়ে যেতে পারবো আশা করছি। এবং বিশেষ করে আমি আবার এটিতে জোর দিচ্ছি আমাদের সংরক্ষণের বিষয়ে, প্রকৃতি সংরক্ষণের বিষয়ে, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের বিষয়ে আরো জোর ভূমিকা রাখতে হবে। তা না হলে বিভিন্ন জায়গায় যে সমস্ত চিহ্ন এখনো দেখা যাচ্ছে সেটিও থাকবে না এবং যে সমস্ত এখনো পর্যন্ত আমাদের সামনে উদাহরণ বা নমুনা যা দেখছি প্রাকৃতিক সম্পদ বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে পারবো কিনা এটি এখনো প্রশ্নবোধক। আমি এই বক্তব্য রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান যারা আয়োজন করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের রাজ্যে আরেকজন সম্মানিত ব্যক্তিত্ব আছেন। ওনার অবদান হলো যে 30 বছর আগে যখন পাখি শুমারি আমাদের দেশে আরম্ভ হয় তখন প্রথম থেকে ওনারাই জড়িত ছিলেন, ওনারাই এটা কাজটা আরম্ভ করেছেন। উনি হলেন SM রশিদ শাহ, এখন উনি কারি নামের প্রধান। আমি ওনাকে ওনার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং এই পাখি শুমারি সম্পর্কে কিছু বলার জন্য আসসালামু আলাইকুম। আজকের এই সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ইশতিয়াক সাহেব আছেন, নিয়াজ সাহেব, নামুল হক সাহেব এবং মুকিব বাবু ভাই, বলার মতো যেটা আছে যে প্রতিটা জিনিস ক্ষুদ্র আকারে শুরু হয় এবং আজ থেকে 30 বছর পরে যখন 86-87-এ আমরা এই কাজটা শুরু করি, আমরা তখনও ধারণা ছিল না যে আজকে 30 বছর পরে এটার পরিসর কলবরে এত বৃদ্ধি পাবে। এবং তখনকার যে যোগাযোগ ব্যবস্থা বা কমিউনিকেশনের যে আজকাল তো আমরা মোবাইলে যোগাযোগ করছি বা একটা কোথাও কোনো পাখি দেখলে ছবি পাইলে আমরা সরাসরি ফেসবুকে দিচ্ছি, ফেসবুকে বেশ কয়েকটা গ্রুপ আছে পাখি। তো এই সুযোগ থেকে আমরা বঞ্চিত ছিলাম। 87-এ যখন আমরা প্রথম ওই যে রেজা খান স্যারের বইয়ে লেখা ছিল যে স্পুনবিল স্যান্ডপাইপার বাংলাদেশে আছে, কিন্তু উনি লিখেছিলেন যে ওখানে দেখেন না, কিন্তু ধারণা করছেন যে আছে। নলচিরাতে প্রথম একটা পাখি দেখি, স্পুনবিল স্যান্ডপাইপার, মাথার উপরে যে উড়ে গেল, টুকটা ডিস্টিংক্ট বোঝা গেছে। তখন এশিয়ান ওয়েটল্যান্ড ব্যুরোর তখন এখন যেটা ওয়েটল্যান্ডস ইন্টারন্যাশনাল, আগে এশিয়ার একটা ব্রাঞ্চ ছিল মালয়েশিয়াতে, এশিয়ান ওয়েটল্যান্ড ব্যুরো, ফাইজাল প্যারিস ওটা দায়িত্বে ছিলেন। ফাইজাল প্যারিস, পরে জন হোয়েজ, এরা আমাকে প্রশ্ন করতেছেন যে আসলে কি তুমি দেখেছো কিনা স্পুনবিল স্যান্ডপাইপার? আমি বলি হ্যাঁ। কিভাবে দেখলে, ডিস্টিংশন কিভাবে আইডেন্টিফাই করবো? একটা জিনিস যেটা আমি এখনো মেনটেন করি, যদিও আমি এখন পাখি কম দেখি, কিন্তু নোটবুক একটা থাকে সাথে,
এবং যখনই পাখি দেখি ক্যামেরা থেকে বেশি আমি বিশ্বাস করি আমার চোখে দেখা যে ডিস্টিংক্ট ক্যারেক্টার্সগুলি সেগুলি আমি লিখে রাখি বা ছবি পাখির ছবি রেখে কোনটা ডিস্টিংক্টে সেটা আমি মার্ক করে রাখি। তো তখন তাকে আমি বললাম যে এই ধরনের আর কি, তখন সে বিশ্বাস করলো। এবং 1987 ফেব্রুয়ারি মাসে মালয়েশিয়াতে তখন ওয়েটল্যান্ডের একটা কনফারেন্স ছিল, যেখানে আমি ডক্টর আনিস এবং ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ওয়াবা খন্ডু ওনারা জয়েন করেন। তো সেখানে আমরা এগুলি প্রেজেন্ট করি আর কি। তো তখন তাদের ইন্টারেস্ট হলো যে না আসলে বাংলাদেশকে গিয়ে দেখতে হবে। এবং ওই সময় আমরা কেবল ন্যাকম ফর্ম করেছি, 1986-এ আমরা ন্যাকম তখন ফর্ম করলাম, আমি আনিস এবং আরো কয়েকজন ছিলেন আমাদের সাথে। তো এদিকে পরে আবার ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে চিঠি আসলো এশিয়ান ওয়াটার বোর্ড থেকে যে এশিয়ান ওয়াটারফল সেন্সাস হবে, তো বাংলাদেশকে পার্টিসিপেট করবে কিনা। তখন ফরেস্ট ডিপার্টমেন্টের একমাত্র ওয়াইল্ড ব্যক্তিত্ব ছিলেন ওয়াহাব ভাই। আজকে আমি বলেছিলাম ওনাকে আসার জন্য, কিন্তু হয়তো আসতে পারেননি। তো ওনার সহযোগিতায় পরে আমরা এই কাজটা শুরু করি। তখন উনি আমাকে দায়িত্ব দিয়ে যে তুমি এটা শুরু করো। তো প্রথমে আমি যে নলছিড়া গেলাম আমাদের হাতিয়া কোস্টাল যে নোয়াখালী, সেখানে আমি একজনের কথা আমাকে স্মরণ করতেই হবে, ওসমান গনি সাহেব। তখন উনি ওই কোস্টাল ডিভিশনের ডিএ করছিলেন। তো পাখি শুমারি কি এটা করা যাবে কিনা এটা নিয়ে অনেক ইনাম ভাই কিছুক্ষণ আগে বলছিলেন যে লোকজন হাসাহাসি করতে যে পাখি আবার গোনা যায় কিনা। তো ওনাকে বুঝাইতে হলো যে এই ধরনের একটা উদ্যোগ, এটা করলে আমরা এই ধরনের সুবিধা পাবো এবং পাখির যে ট্রেনটা কোন প্রজাতি কি অবস্থা আছে, তার হ্যাবিটেট কি আছে এগুলি জানতে পারবো। তো উনি উৎসাহিত হয়ে তখন যেহেতু মোবাইল ছিল না, উনি ওয়্যারলেসে সব স্টেশনগুলিকে বলে দিলেন যে পাখি শুমারি হবে এবং ওনার যদি নৌকা লাগে যা কিছু লাগে ওনাকে সরবরাহ করার জন্য। আমি ওনার কাছে কৃতজ্ঞ ওই জন্য। নলছিড়া গিয়ে ওখানে ফরেস্ট ডিপার্টমেন্টের সবাই আগে থেকে প্রস্তুত ছিলেন, তারা কোথায় কোথায় পাখি দেখা যায় এবং আমরা সেখানে গেলাম, দেখলাম। এবং ওই দৃশ্য এখন আর দেখি না, মানে ঝাঁকে ঝাঁকে যে আকাশ কালো হয়ে যাওয়া, যেরকম ওয়েটার্সগুলি যখন ফ্লাই করে যায়। তারপর পরে 1005-এর মতো স্কিমার, এশিয়ান ডোভিচের, পরে নর্মেট ভিনশিয়া, এগুলি যে যখন দেখার পরে তখন বিশ্বাস হলো যে না আসলে আমি কিছু জায়গায় আসছি, দেখছি আর কি। তো এইসব করে বলে তখন আমরা যখন এটা পাবলিশ করলাম প্রথম ইয়েটা, তখন অস্ট্রেলিয়ান ওয়েদার স্টাডি গ্রুপের যে চেয়ারম্যান ছিলেন উনি ইন্টারেস্ট শো করলেন যে আমি সব পাখি দেখছি কিন্তু স্পুনবিল স্যান্ডপাইপার দেখিনি, আমাকে দেখতে হবে। একটু আগে মুকিত ভাই বলতেছিলেন যে ট্যুরিজমের কথা, উনি শুধু ওই একটা পাখি দেখার জন্য বাংলাদেশে আসে। আর তখন কমিউনিকেশন এমন ছিল, আমরা মাঝদিক থেকে যখন ওই চর ভাটায় যেতাম, ওই অন্য কোনো যাতায়াতের উপায় ছিল না, একটা বাস ছিল মাত্র। ওই বাসে বসলে মানে পরে আর মানে ধরেন হয়তো টয়লেটের সিটে বসা যেত না, মানে এরকম অবস্থা। তো এখন সে বারবারই আমাকে লিখতো যে তোমার এখানে একবার প্রথম এসে তার যে অভিজ্ঞতা হলো, পরপর সে 3 থেকে 4 বছর আসছে। ওটা আমি একটা কারণে আসতে চাই না যে আমার এই অসুবিধা হয়, আমি এখান থেকে গেলে আমি আর ওখানে ঠিক করে বসতে পারি। তো এটা একটা ভালো সুখকর একটা ইয়ে ছিল। আর আরো কিছু পুরনো স্মৃতি আছে, যেমন আর কিছু ব্যক্তিত্ব ছিলেন, জিএমএমই করিম, উনি মারা গেছেন, উনি সহযোগিতা করতেন। সুইজারল্যান্ডের এম্বাসি থার্ড সেক্রেটারি ছিলেন জম্বুল রুদ, উনি আমাদেরকে হেল্প করতেন। সিডার সারাব্রাও, উনি আমাদের, যেহেতু এটা ভলান্টিয়ার কাজ আর আমাদের কাছেও, আমরা তখন মাত্র ধরুন 20-এর কোঠায় আছি আর কি, কেবলমাত্র ইউনিভার্সিটি থেকে পাস করেছি। তো ফান্ডিং এর সোর্সগুলি আমরা বিভিন্ন জায়গা থেকে খুঁজতাম, তো ওনারা আমাদেরকে কিছু কিছু সাহায্য করতেন। ডক্টর রেজা খান পার্টিসিপেট করতেন সাথে রেগুলারলি। তো এই ধরনের ইচ্ছে করে ফাইনালি আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকে বললাম, যেহেতু এটা গভর্নমেন্টের একটা পার্টিসিপেশন আছে, তো গভর্নমেন্ট কেন সাপোর্ট করে না এটাকে। তো এটার জন্য আমরা তখন কাতিব সাহেব ছিলেন সিসিএফ, কাতিব সাহেবকে আমরা বললাম যে স্যার একটা ইয়ে করুন, আমরা একটা সেমিনার করি, আমরা এই পর্যন্ত যা পেয়েছি এটা আমরা আপনাদের সামনে তুলে ধরি, আর পরে আপনারা ডিসাইড করেন এটা কন্টিনিউ করবেন কিনা। তো প্রথম এটার জন্য ওয়াহাব ভাইকে অনেক খাটাখাটি করতে হয়েছে, পরে শেষ পর্যন্ত আমরা একটা কনফারেন্স করলাম ওখানে ফরেস্ট ডিপার্টমেন্টে। তখন সত্তার সাহেব ছিলেন ওয়াইল্ড লাইফ সিএফ।
তো যাই হোক, ওটা সাকসেসফুল একটা ইয়ে ছিল। সবাই বুঝতে পারলো যে না, আসলে পাখিশুমারি করলে আমরা এটা আমাদের পলিসি লেভেলেও এটার ইন্টারভেনশন আছে, এখানে আমরা অবদান রাখতে পারবো। আর ইতিমধ্যে এর মধ্যে আবার আমার স্কলারশিপ হয়ে যায় ব্রিটিশ কাউন্সিল থেকে ইংল্যান্ডে মাস্টার্স করার জন্য আমাকে চলে যেতে হয় ওখানে। আনিসও আবার ব্যাংকে জয়েন করে ফেলে। তো কিছুটা মানে ভ্রান্তির পড়ে, বাট ফর্চুনেটলি তখন ইনাম ভাইয়ের সাথে আমাদের পরিচয় হয় সেই 1992 এর দিকে। ইনাম ভাইয়ের কথা শুধু তখন শুনি নাই, কারণ ইনাম ভাই তখন এয়ারফোর্সের ওই যশোর এয়ারফোর্স একাডেমির ইসে ছিলেন। ওখানে আমার ছোট ভাইও ওখানে তখন ট্রেনিংয়ে ছিল। তো ইনাম ভাইয়ের কথা শুনতাম, ওই আমার ছোট ভাই এসে বলতো যে আমাদের এখানে এক পাগল স্যার আছে, কি ওই সারাদিন ওই একটা খাঁচার মধ্যে পাখি আছে ওনার, ওই পাখি নিয়ে ব্যস্ত থাকে। তো নাম জিজ্ঞাসা করে পরে ফর্চুনেটলি ইনাম ভাইয়ের সাথেও দেখা হলো, এবং আমি ধন্যবাদ জানাই ওনাকে যে উনি পরে এটা হাল ধরলেন এবং এখন পর্যন্ত এটা হাল ধরে আসছেন। নাহলে হয়তো আজকে আমরা এই 30 বছর উদযাপন করতে পারতাম না। এটা শুধু ওই জন্য কৃতজ্ঞ না, যেহেতু উনি আমার ছোট ভাইয়েরও স্যার ছিলেন, সেই জন্য আমি ওনাকে আরো শ্রদ্ধা করি। এরপরে থেকে যদিও পাখিশুমারির সাথে বা পাখি দেখার সাথে আমি আস্তে আস্তে একটু সরে পড়ি, যেহেতু আমার বেশিরভাগই ইন্টারেস্ট ছিল রেপটাইলস নিয়ে গবেষণা বেশি করি। এবং বাংলাদেশে আপনারা হয়তো জানেন সেন্ট মার্টিনস আইল্যান্ডে যে সামুদ্রিক কাছিম, এটা ক্যারিনাম থেকে আমরা পাইনারিং স্টাডি করি, 2 বছরের কম্প্রিহেন্সিভ স্টাডি করা হয়। তারপরে পরবর্তীতে আরো অন্যান্য সংস্থাগুলি এখানে আসে। তো এরকম আরো কিছু কিছু ছোট ছোট অবদান আছে যেটা মানে এই বাংলাদেশে এই বন্যপ্রাণী সংরক্ষণের জন্য রাখতে পেরেছি। তো আমার একটা জিনিস আমার কাছে খুব লাগে, সেটা হলো যে ফেসবুকে আজকাল অনেকে পাখির ছবি দেন বা কে কি করছেন না করছেন এটা দিচ্ছেন। তো মাঝখানে একটা কমেন্ট করেছিল যে কে ডেভিড অ্যাটেনবরো, বাংলাদেশে ডেভিড অ্যাটেনবরো একজনের নাম নিয়ে। তো হাসলাম কতক্ষণ যে আজকাল ছোট একটা কাজ করলেই যে এত বড় হওয়া যায় তা কিন্তু না, এটার জন্য অনেক পরিশ্রম করতে হয়, অনেক কিছু করতে হয়, এবং এভাবে ছোট ছোট অবদান রাখার পরেই কিন্তু আস্তে যেমন লাভ দিয়ে গাছে ওঠা যায় না, আপনাকে আস্তে আস্তে যেতে হবে। তো সুতরাং ওইভাবে আমার যে জুনিয়র যারা আছেন এখানে তাদের কাছে ওটাই একটা আমার উপদেশ থাকবে যে পরিশ্রম করো, আস্তে আস্তে যদি মূল্যায়ন হবে। আমি আমাদের ঢাকা ইউনিভার্সিটির সাদাত স্যারের কথা মনে আছে, উনি বলতেন যে 1982-তে যখন আমরা মাস্টার্স পাস করি ওয়াইল্ড লাইফ নিয়ে, তারপরে থেকে আমি তো চাকরি করিনি। আমার অন্য ক্লাসমেটরা সবাই, যে ডক্টর তপন এরা বলে ইউনুস, এরা তো সবাই চাকরি করবে, কিন্তু আমি ভ্যাগাবন্ডের মতো ঘুরে বেড়াচ্ছি বন্যপ্রাণী দেখার জন্য। এবং ওই যে 10 বছর আমি বাংলাদেশে বিভিন্ন আনাচে কানাচে ঘুরেছি, সেটা আমার কাছে মনে হচ্ছে আমার লার্নিং এর একটা বড় অবদান ছিল আর কি। এখন তো ওইটা একটা উপদেশ থাকবে যে মানে তিলে তিলে উঠতে হবে, মানে এক লাফে ওঠা যায় না, আস্তে আস্তে পরিশ্রম করে উঠতে হবে এবং ওই উদ্যোগটা রাখতে হবে। তো এখন আমি হয়তো পাখি দেখার সাথে ওইভাবে জড়িত না, অন্যান্য রিসার্চের কাজে, রেপটাইলসের রিসার্চ কাজ নিয়ে বেশি ব্যস্ত থাকি। তবে ইনাম ভাইয়ের সাথে আমার রেগুলার যোগাযোগ আছে, বয়স ক্লাবের সদস্য হিসাবে আমার অবশ্যই যোগাযোগ আছে। আর যখন সুযোগ হয় কিছু লেখালেখি বা স্মৃতিচারণ করে থাকি আর কি। তো আমার মনে হয় যে এরপরে হয়তো আমার লেখা আরো কিছু হয়তো আমি লিখবো আর কি এইসব বিষয়ে। আপনাদের সবাইকে ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। অভিজ্ঞতা আমাদের কাছে বলার জন্য আমরা এখন আমাদের ফ্লোরটাকে ওপেন করতে চাই উন্মুক্ত আলোচনার জন্য। সংক্ষিপ্ত সামনে মাইক্রোফোন আছে, সংক্ষিপ্ত ভাবে প্রশ্ন যদি করেন, আমরা এখানে যারা উপস্থিত আছেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনার নাম এবং আপনি কোথায় আছেন সেটা আগে একটু কাইন্ডলি বলবেন। আমি কাজী আহমেদ হোসেন, বাংলাদেশ বার্ড ক্লাবের একজন সদস্য। তো আমার এখানে যারা উপস্থিত আছেন
তারা অনেকেই হয়তো জানেন, কিন্তু অনেকেই যারা জানেন না তাদের জন্য একটা প্রশ্ন আমি ফিল্ডে যারা গণনার কাজ করেন তাদের কাছে একটু জানতে চাইব যে পাখি গণনাটা তারা প্র্যাকটিক্যালি কিভাবে করে। কারণ যারা গণনা করতে জাননি বা যারা এই ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িত নন তাদের হয়তো সম্মত ধারণা নাও থাকতে পারে। তো ফিল্ডে যারা প্র্যাকটিক্যালি কাজ করেন তাদের কারো বক্তব্য শুনতে পারলে আমার মনে হয় যারা জানেন না তারা উপকৃত হবে। ধন্যবাদ। আমরা সামিউলকে ভোট দিলে ও আচ্ছা, আর কে মন্তব্য করবেন? আর অন্য কেউ কোনো উনি বলার যে অন্য কেউ কোনো প্রশ্ন করবেন, প্রশ্ন অথবা মন্তব্য? আমি গোলাম মনোহর কামাল, বার্ড ক্লাবের মেম্বার। আমি থ্যাংক ইউ আজকে এই প্রোগ্রামটা করার জন্য। কিছু জিনিস আমি নোট করেছি, জাস্ট বলে যাব, আশা করি পরবর্তীতে আপনার কাছে আমার আসবে। একটা যেটা বলেছেন যে আমি চিন্তা করছিলাম যে 30 বছর তো আমরা গণনা করব, এখন 30 বছরে একটা ছেলে যখন রেডি, পরবর্তীতে এসে এখন অলমোস্ট এক্সপিরিয়েন্স 30 বছর হয়ে গেছে, বাকি 30 বছর আমরা কি করবো আমাদের এখন চিন্তার মধ্যে সময় আসছে। ওখানে বাবু ভাই যেটা বলছেন যে একটা ইকোনমিক ইনজেকশন আসতে হবে। আমরা বার্ড কাউন্ট করি, বার্ডের ইম্প্যাক্ট অন ইকোনমি আমরা কেউ কি করছে কিনা। কারণ আমি পাখি যে পরিমাণ কীট পতঙ্গ খায় এবং যে পরিমাণ ইনসেক্টিসাইড সাবস্টিটিউট হিসেবে কাজ করে, আমরা যদি স্টাডি করতে পারি যে পাখিকে যদি আমরা বাড়ানো হয় তো কি পরিমাণ আমাদের ইনসেক্টিসাইড কমাতে হবে, এটা গভর্নমেন্টের জন্য ইকোনমিক অ্যানালিসিস করে দিলে গভর্নমেন্ট ক্যান মেক মোর ডিসিশন। ঠিক আছে, এই পলিসি ইনস্ট্রুমেন্টগুলো আমরা চেঞ্জ করলে আমরা দেশে পাখিও বাড়বে, আমরা অর্গানিক লাইফস্টাইলে চলে যেতে পারবো। আর লাস্টে আমাদের যে চিফ গেস্ট বলে গেলেন যে একটা হিংস হয়ে গেলেন যে আমরা জানি না কে কি কোথায় কি করছে, একটা কোঅর্ডিনেশন যদি করা যায় আমার মনে এটা একটা খুবই উপকার হবে। আন্ডার আইইউসিএন যদি করা যায় যে প্রত্যেকটা বার্ড আরো ম্যামেলস আছে, এন্টোমোলজিস্ট আছে, তাদের নিয়ে কে কোথায় কি ধরনের রিসার্চ করছে, কার কি পরিমাণ কভারেজ, দেশে কোথায় গ্যাপ আছে। যেমন আমরা শুধু বার্ড সার্ভে করছি বিভিন্ন ফরেস্ট বা কিছু ফরেস্টের বাইরে, কিন্তু এমন কি জায়গা আছে যেখানে আমরা এখন পর্যন্ত যাইনি। যেমন ইদানিং আমরা পূর্বাঞ্চলে যাচ্ছি, খুব সুন্দর সুন্দর পাখি দেখছি, এবং এই পাখিগুলো কেন ওখানে আছে, আদৌ কি ওরা ওদের এই কন্ট্রিবিউশন কি, এই আলোচনাগুলি শুনতে পেলে ভালো লাগবে। থ্যাংক ইউ। ধন্যবাদ মনোহর কামাল। আর কেউ কোনো মন্তব্য করবেন বা কোনো প্রশ্ন রাখবেন? আসসালামু আলাইকুম, আমি সামিউল মোহসেন গ্রহণ করেন। আসসালামু আলাইকুম, আমি সামিউল মোহসেন, ধন্যবাদ। আমি বাংলাদেশ বার্ড ক্লাবে 2007 সাল থেকে পাখি শুমারির সাথে জড়িত এবং এখনো করে আসছি। ধন্যবাদ ইনাম ভাইকে এই সুযোগটি করে দেওয়ার জন্য। পাখি গণনা করতে গিয়ে আমরা যেটা দেখি যে এই বছর যে চরাঞ্চলগুলোতে অনেক পাখি দেখা যাচ্ছে, পরবর্তী বছরে গিয়ে আমরা সেখানে দেখি যে সেখানে ধান ক্ষেত লাগিয়েছে, অথবা বন বিভাগ থেকে প্যারাবন অথবা ঝাউ বাগান করেছে। তো আসলে আমরা যে কষ্ট করে এই তথ্যগুলো সংগ্রহ করে আনছি সেটা বাংলাদেশ বার্ড ক্লাবের কাছে থাকছে, এবং একটা 4 বছর পর পর সেটা ওয়েটল্যান্ডস ইন্টারন্যাশনাল পাবলিকেশন করে। তো এই তথ্যগুলো আরো কিভাবে ইফেক্টিভলি নির্ধারকদের কাছে পৌঁছানো যায় এবং তারা সেই তথ্যগুলি ব্যবহার করে কতটুকু করছে, এই ব্যাপারে যদি কোনো উদ্যোগ নেওয়া যায় বা দিক নির্দেশনা আসে, তাহলে হয়তো আমরা আরো ভালোভাবে ভবিষ্যতে সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারব। ধন্যবাদ। ধন্যবাদ। এরপরে আমি আর্কিটেক্ট আজাদ, আমি বার্ড ক্লাবের একজন সদস্য। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। ডক্টর আনামুল ইসলাম উনি বললেন যে বাংলাদেশে পরিযায়ী যত পাখি আসে তার অর্ধেকের মতো ফিরে যায়,
এই ব্যাপারে আমি জানারা গণনা করেন, জানতে চাচ্ছি সেরকম কি সত্যি কোনো টাকা আছে? যত আসে তার অর্ধেকের মতো যায় অথবা অ্যাপ্রক্সিমেট কত সেটা একটু জানতে চাচ্ছিলাম এটা। আর আরেকটা জিনিস হচ্ছে পাখি গণনাতে হচ্ছে দেশের বিভিন্ন জায়গায় জলাশয়, ঢাকা শহরের পাখি, ঢাকা শহরও আমাদের তো বাংলাদেশের রাজধানী, অনেকে আমরা এখানে থাকি। ঢাকা শহরের পাখির প্রজাতি কত প্রকার আছে এবং এখানকার পাখির সংখ্যা কোনটা বাড়ছে কিংবা কমছে, এই ধরনের কোন ডাটা আমাদের কাছে আছে কিনা, সেই প্রশ্নটা আমরা করছি আর কি। প্রজাতি ঢাকা শহরের যেগুলো আছে এবং সেগুলো কোনটা বাড়ছে কোনটা কমছে কিংবা কোনো কিছু আছে কিনা। ধন্যবাদ। ধন্যবাদ। আর কারো প্রশ্ন? আসসালামু আলাইকুম, আমি ফয়সাল, বাংলাদেশ পাখি ক্লাবের সদস্য। হ্যাঁ, আমাদের অনেকে সাধারণ মানুষের যারা পাখি গণনা বা পাখি প্রকৃতির কোনো কাজের সাথে সম্পৃক্ত না, তাদের অনেকের ধারণা যে এই যাদের খেয়ে দেয় কোনোই কাজ নেই, তারা শুধু এই যে বনে জঙ্গলে পাখি দেখে বেড়ায় বা এই যে ঘুরতে যায়, এটা অর্থ শ্রম সবকিছুর একটা অপব্যয় ছাড়া আর কিছু নয়। তো কিন্তু আমরা যারা এই কাজের সাথে সম্পৃক্ত বা বিজ্ঞান মনস্ক, তারা জানি এটার একটা বড় ধরনের বৈজ্ঞানিক মূল্য আছে, যেটা মানব জাতির অস্তিত্বের সাথে সম্পৃক্ত। তো আরেকটা বড় ধরনের অভিযোগ আছে সাধারণ মানুষের কাছ থেকে, যে পাখিগুলা আসে আমাদের মাছ খায়, আমাদের ধান খায়। কিন্তু আমরা জানি যারা গবেষণা করি এইসব কাজের সাথে সম্পৃক্ত, যে বেশিরভাগ পাখি আসলে ওই ধান বা ওই রকম আমাদের যে খাদ্য শস্য আছে ওগুলোর উপর ওইভাবে প্রভাব ফেলে না। তারা প্রত্যন্ত এলাকায় থাকে এবং প্রাকৃতিক ভাবে যেসব উদ্ভিদ এবং প্রাণী বেড়ে উঠে ওরা ওই উপরে নির্ভরশীল। তো হাঁসের কয়েকটা প্রজাতি আছে, মানে একটা গ্রুপ বলা যায়, যারা হচ্ছে পানির নিচ থেকে খাবার সংগ্রহ করে, ওদের টাইপিং ডাক বলা হয়, বা বাংলায় যেটা আমরা পুকুরে হাঁস বলতে পারি। তো পানিতে দ্রবীভূত অক্সিজেনের সাথে মাছের উৎপাদনের একটা ব্যাপার আছে। যারা মাছ চাষ করে দেখবেন যে ওরা অনেক সময় পানিতে লাঠি পেটা করে, তারপর হচ্ছে কোনো একটা প্রপেলারের মতো যন্ত্র লাগিয়ে দেয়, যার ফলে পানি অনবরত এই চলমান প্রক্রিয়া থাকার ফলে ওখানে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণটা বাড়ে এবং মাছের উৎপাদনের সাথে সম্পৃক্ত। আমার অনেক দিনের আগে একটা ইচ্ছা ছিল, যে স্টাডিটা এখনো বোধহয় কেউ করেনি, যে আমাদের যে বড় জলাশয়গুলোতে যেসব ডুবুরি হাঁস আছে, যেমন টাঙ্গুয়া হাওড়া একটা অন্যতম, তো ওইখানে যে ডুবুরি হাঁসের পরিমাণের সাথে মাছের উৎপাদনের একটা সম্পর্ক থাকতে পারে, কিন্তু দ্রবীভূত অক্সিজেনের পরিমাণটা আসার ফলে বেড়ে যাবে, এটা খুবই সাধারণ মানুষও বুঝতে পারবে যারা সামান্য জ্ঞান রাখে। তো এখানে একটা করা যায়, গবেষণা করা যায়, যেখানে আমাদের যে অর্থনৈতিক সবাই যেরকম ধারণা যে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু এই যে বৈজ্ঞানিক ভাবে চিন্তা করলে দেখা যায় যে আমরা অর্থনৈতিক ভাবে আসলে লাভবান হচ্ছি। এখন লাভের পরিমাণটা কিরকম হতে পারে, যে ডুবুরি হাঁসের সাথে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণের সাথে সম্পৃক্ততা এবং মাছের উৎপাদন, যেটা আমাদের জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখছে। কারণ আমরা জানি যে টাঙ্গুয়া হাওর হচ্ছে বিশাল বড় একটা অর্থনৈতিক এলাকা, যেখান থেকে আমরা অনেক মাছ পেয়েছি। তো এইসবের উপরে একটা করা যায়। আর হচ্ছে যেসব পাখি তো আমাদের খাদ্যশস্যের উপরে সামান্য ভূমিকা রাখতে পারে, ওটা আসলে কতটুক ভূমিকা প্রভাবটা, ওইটার একটা বৈজ্ঞানিক ভিত্তিক এবং সংখ্যাগত একটা ব্যাপার নিয়ে গবেষণা করলে আমার মনে হয় যে শুধু আমাদের জাতীয় ভাবে না, আন্তর্জাতিক ভাবে ওই জিনিসগুলো আমাদের সবার সামনে স্পষ্ট হয়ে যাবে, আমাদের ভ্রান্ত ধারণাগুলো দূর হয়ে যাবে। ধন্যবাদ হাসান এই দুটো স্টাডির সম্পর্কে বলার জন্য। আমরা বিশেষজ্ঞদের কাছ থেকে শুনবো তাদের এই মন্তব্য। এরপরে এখানে সুকান্ত দীপু। ধন্যবাদ সবাইকে। মানে সবাই সবকিছু বলে ফেলেছেন, তারপর আমি একটু জাস্ট অ্যাড করবো। আমরাও মোটামুটি 2000 সাল থেকে আমরা পাখি সেন্সাসে
জড়িত আছি। আমি এখন বাংলাদেশ আইসিএম বাংলাদেশ কান্ট্রি অফিসে কাজ করি এবং পাখি নিয়ে বিভিন্ন ধরনের গবেষণা আমার। প্রথম 30 বছর আগে যারা পাখি সময় শুরু করেছেন নিশ্চয়ই তারা অনেক বড় অবদান রাখছেন, শুরু করেছেন বলেই আজকে এত ভালোভাবে আমরা করতে পারছি। বিশেষ করে পাখি শুমারিটা অনেক জটিল কাজ। আমাদের যে ভলেন্টিয়ার গুলো আছে, আমরা তো খুব বেশি ভলেন্টিয়ারলি খুব বেশি কাজ করতে পারি না। 20-25 জনের মতো আমাদের ভলেন্টিয়ার যারা সেন্সাস করি, এই কঠিন কাজটা করা হয় সবাই মিলে। এই মাত্র এত কোটি মানুষের মধ্যে মাত্র কয়েকজন লোক, তাদের অল ক্রেডিট গোস টু এই ভলেন্টিয়ার, যে যারা নিরলস ভাবে ভলেন্টিয়ারলি কাজ করছে। যেমন মানুষ শুমারি যেটা হয়, আদম শুমারি, সেখানে হলো সরকারের ইনভলভমেন্ট থাকে বা মিলিয়ন অফ ডলার টাকা বলেন তারা ইনভলভ থাকে, কিন্তু এরা আমরা যারা ভলেন্টিয়ার তারা কিন্তু উইলিংলি নিজেদের পকেটের টাকা খরচ করেই সেন্সাসটা করা হচ্ছে। এটা ন্যাশনালি যে ন্যাশনাল সেন্সাস, এটাই আমরা এখন রিপ্রেজেন্ট করে এবং এটা গ্লোবালিও আমরা অবদান রাখছি। তার দু একটা ছোট্ট আমি এক্সাম্পল দিই। আমাদের তো আইসিএম বাংলাদেশের রেড লিস্ট আছে, যেটা পাখির চ্যাপ্টার, জলচর পাখির চ্যাপ্টার অনেকটা মানে আমি বলবো যে মোর দ্যান 90% ইনভলভ এই সেন্সাসের ডেটার উপর ভিত্তি করে কিন্তু আমরা এই ন্যাশনাল স্ট্যাটাস গুলো করছি। তো আমরা আইসিএন বাংলাদেশ এই ভেরি গ্রেটফুল টু এই সেন্সাসের যারা ইনভলভ, তাদের প্রতি আমরা খুবই গ্রেটফুল যে তারা এই ধরনের অবদান রাখছেন। তার পাশাপাশি আমরা বলি যে এই ন্যাশনাল যারা সেন্সাস, এটা গ্লোবালি কিভাবে ইম্প্যাক্ট ফেলছে। আমরা ক্ষুদ্র এই কাজটা করলেও কিন্তু আমরা গ্লোবালি অনেক বড় অবদান রাখতে পারি। যেমন বেয়ারের ভুটিয়াস নামের একটা হাঁস আছে, যেটা আমাদের সেন্সাসে এক সময় ছিল মোর দ্যান 2500 মতো আমরা হাঁস এক সময় রেকর্ড ছিল। তখন গ্লোবালি কিন্তু এটার স্ট্যাটাস ছিল ডাউন, মানে এখন তো ক্রিটিক্যালি এনডেঞ্জার্ড, তার আগে ছিল আরেক ধাপ আগানো ছিল। কিন্তু যখন এখন আমরা রেগুলার যেটা দেখি মোট 10 বা 10 বা তার কাছাকাছি যে হাঁস আমরা এখন এই রিসেন্ট সময়ে দেখি। তো এই স্ট্যাটাসটা যখন বার্ড ক্লাবের পক্ষ থেকে ওয়াইল্ডলাইফ ইন্টারন্যাশনালকে রিপোর্ট করা হলো বা বিভিন্ন জায়গায় লেখালেখি করা হলো, তো এই বাংলাদেশের তথ্য, এই ছোট্ট যে আমরা যে সময়টা করি, সেখান থেকে কিন্তু এই গ্লোবালি এই হাঁসটা কনজারভেশনের স্ট্যাটাসটা এত বড় হয়ে গেল যে একে কনজার্ভ করতে হবে। যে এত এই 2050 কে 2025 কে এখন আমরা এখানে বলতেছি বাংলাদেশে 10-20টা। সো কত বড় অবদান আমরা রাখতে পারছি। সেরকম আমরা আরেকটা ব্ল্যাক বিলি টার্ন নামে আরেকটা নদীর পাখি আছে, যেটা বাংলাদেশিরা আমাদের অনেক ভলেন্টিয়ার বা এই তথ্যের উপর ভিত্তি করে কিন্তু রিসেন্ট গ্লোবালি এর স্ট্যাটাস চেঞ্জ হলো, ক্রিটিক্যাল ইনডেঞ্জার্ড হয়ে গেল। ইন্ডিয়ান স্কিমারের কথাও একই, যে আমরা প্রতি বছর যে সংখ্যাটা গণনা করছি, ট্রেন্ড অ্যানালাইসিস করছি, এটাও গ্লোবালি অনেক বড় অবদান রাখছে। তারপর আরেকটা আমি তথ্য দিই যে ফেরোজেনাস প্রজেক্ট নামের একটা হাঁস 92 আমরা 92,000 পেয়েছিলাম, যেটা 1 লাখ হাঁসের মধ্যে 92,000 বাংলাদেশে দেখা গেছিল টাঙ্গুয়ার হাওরে, এরকম একটা তথ্য আছে। তো গ্লোবাল যে 90% বাংলাদেশে দেখা যায়, এই তথ্যটা আমরা গ্লোবালি সরবরাহ করছি। তো আমাদের যে ন্যাশনাল যে শুমারিটা, সেটা গ্লোবালি অনেক বড় অবদান রাখছে, যদিও আমরা এই ক্ষুদ্র কয়েকজন ভলেন্টিয়ার মিলে এত বড় অবদান ভালো কাজটা করছি। আর আমার যেটা প্রশ্ন বা কথা হলো যে এই যে গবেষণাগুলো করা হচ্ছে, সেটা বার্ড ক্লাবের পক্ষ থেকে বা প্রকৃতি জীবন ফাউন্ডেশন আছে, আইসিএন বাংলাদেশ আছে, বা যারাই আছেন ন্যাকম আছে, যেসব সংস্থাগুলো আছে, তারা যে জলচর পাখি শুমারি করলো, এটাকে ন্যাশনালি কিভাবে এটাকে ফ্লেভারটা দেওয়া যায়, এটা হলো গভর্নমেন্ট যেটা এটাকে অন করে, যে আমাদের এই জলচর পাখি শুমারির উপরে অনেক স্ট্যাটাস নির্ভর করে, ওয়েটল্যান্ডের স্ট্যাটাস, বনের হাওরের স্ট্যাটাস, উপকূলের স্ট্যাটাস, নদীর স্ট্যাটাস, অনেক কিছু আমরা কনজারভেশন মেজার নিতে পারি। সো এটাকে ন্যাশনালি গভর্নমেন্ট লেভেলে আরো কিভাবে এটাকে পুশ করানো যায়, যে জলচর পাখি শুমারিটা আরো গভর্নমেন্ট অন করে, সেই জিনিসটা যেন হলো উদ্যোগ নেওয়া হয় সবার পক্ষ থেকে, এটাই আমার অনুরোধ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমরা এরপরে উত্তরের পর্বে চলে যাব, কারণ আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। আর আমরা দুটো
কমেন্ট বা প্রশ্ন নিব, এরপরে কি বলবেন? না, আপনার নামটা বলবেন। আসসালামু আলাইকুম, আমি এস এম মিজানুর রহমান। আমি বার্ড ক্লাবের একটা নতুন মেম্বার। সেই হিসেবে একটু কৌতূহল একটু বেশি। পাখি শুমারি কিভাবে পাখি সংরক্ষণে অবদান রাখছে, আর আমরা পাখি এবং অবদান রাখছে এবং এই সংরক্ষণের ব্যাপারে আমরা কি কি উদ্যোগ নিয়েছি বা নিতে যাচ্ছি, এসব যদি সম্বন্ধে বলা হয়। আমরা কিন্তু পাখি সংরক্ষণ বা শুমারি আমরা কিন্তু কতিপয় জায়গাতে করছি, হয়তো হাওড় অঞ্চল বা কোস্টাল এরিয়া। কিন্তু আমার বাড়ি হচ্ছে নাটোরে। আমি একসময় যখন বড় হয়েছি ওখানে, তখন কিন্তু আমি তেমন পাখি দেখি নাই। কিন্তু আমি গত বছর আমি ওখানে গিয়েছি, রীতিমতো বিস্মিত হয়ে গেছে যে পাখি যখন সকালে ভোর থেকে ভোরে উঠলাম, পাখিতে এখানে কি বলবো, ওপেন হর্নবিল যেটা ওপেন শামুকফল যেটা বলি আমরা, এই ধরনের পাখিও আমি ওখানে দেখতে পেয়েছি। কিন্তু ওই সমস্ত এলাকাতে আগে পাখি এরকম আমরা দেখি নাই। আমাদের বাংলা শহরে দেখলাম যে শুধু চুন আর চুন। আমি বললাম যে এত কি চোখে না, রাত্রিবেলা বক, বিভিন্ন ধরনের বক এখানে থাকছে, কিন্তু ওই সমস্ত এলাকার কথা কিন্তু প্রকাশ হচ্ছে না বা ওখানে এভাবে সমানই হচ্ছে না। কিন্তু কিভাবে সমস্ত বাংলাদেশের হয়তো কিছু এরিয়ার মতো সার্ভে করে টোটাল এরিয়াতে আমরা বলতেছি না সমানই হয়েছে, এটাও একটা বিষয় আমাদের কৌতূহল রয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ। আর আমি ওমর শাহাদাত, বাংলাদেশ বার্ড ক্লাব মেম্বার। আমি বাংলাদেশ বার্ড ক্লাবকে ধন্যবাদ দিতে চাই। আমি বিগত 5 বছর শুমারিতে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। আমি এই শুমারিতে একটু হলেও অবদান দেখতে পেরেছি বলে আমি নিজেকে ধন্য মনে করছি। ধন্যবাদ বাংলাদেশ বার্ড ক্লাবকে সুযোগ করে দেওয়ার জন্য। এখন আর কাউ কিছু বলার আছে? 30 বছর পর আমরা এখানে বসছি। আমরা খুব ছোট করে এই কাজটা শুরু করেছিলাম, রশিদ ভাই শুরু করেছিলেন, আমি তারপরে ওনার সাথে যোগ দিচ্ছি। আজকে তবু কমপক্ষে আমরা এটা বলতে পারছি যে আমরা কাজটা করছি, কিন্তু তার প্রভাব কি, কোথায় পড়ছে সেটা। সামিউল যেটা বললেন যে আমরা যে তথ্যগুলো আনি সেটা কিন্তু আন্তর্জাতিকভাবে এই যে সব বইটিতে ছাপা হচ্ছে নিয়মিত, সাইটেও দেয়া আছে, কিন্তু আমাদের দেশে যারা প্রকৃতি নিয়ে নীতি নির্ধারণ করেন তারা কি এগুলোর থেকে এইগুলো ব্যবহার করেন? ব্যবহার খুবই কম করেন, এটা সত্যি কথা। ধরুন আমরা যখন কথা উঠলো যে সোনাদিয়াতে ডিপ সি পোর্ট হবে, কেউ কিন্তু এই বই নিয়ে দেখেননি যে সোনাদিয়ার অন্য কতগুলো বিপন্ন পাখি, বৈশ্বিক বিপন্ন পাখি এখানে আছে। সত্যি কেউ নিয়ে দেয়, কোনোদিনও কোনো সাংবাদিক পর্যন্ত এটা উল্লেখ করেন নাই যেখানে 10টি বৈশ্বিক বিপন্ন, আর সারা বিশ্বে বিপন্ন, শুধু বাংলাদেশে নয়। এই আমাদের তথ্যগুলো আসলেই ব্যবহার যোগ্য বলে সবাই বলেন, কিন্তু ব্যবহার এখন ততটা করেন না। আমাদের দেশের নীতি নির্ধারণে কম হয়। বন বিভাগ যেখানে আমাদের সবচেয়ে বেশি প্রত্যাশা যে ব্যবহৃত হবে, যে কোন এলাকায় প্যারাবন সৃষ্টি করলে ক্ষতি হবে না পাখি, সেটা কিন্তু এখনো ওইভাবে করা হচ্ছে না। কিন্তু ক্রমেই আমরা লক্ষণ দেখছি যে হবে, অন্তত ক্যাপাসিটি ওইভাবে এইসব বিভাগের বাড়ছে বলে আমাদের ধারণা। সেই জন্য হতাশ হওয়ার মতো কিছু নয় আমি মনে করি। আমরা কিন্তু বন বিভাগে আমাদের রিপোর্ট দিয়ে থাকি নিয়মিত, পাঠিয়ে মেইলে। আবার আমার মনে হয় আগামীতে আমরা যেটা করতে পারি যে আমাদের যে বার্ষিক গণনা, সেই রিপোর্ট ছোট করে ছাপিয়ে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে পাঠাতে পারি, কারণ প্রথমত তাদের গবেষণার কাজে সাহায্য হবে। তার মানে আমরা একটু বিস্তৃত, শুধু বন বিভাগে দিয়েই নয়, বন বিভাগেই আমরা দিয়ে আসছিলাম, কারণ তাদের বন বিভাগের দায়িত্ব হলো বন্যপ্রাণী পাখি সহ রক্ষা করা। আমরা এখন সব বিশ্ববিদ্যালয়, প্রায় 70-80টি বিশ্ববিদ্যালয় হয়েছে, সেখানে পাঠিয়ে দেবো। সেখানে অন্তত
বিশেষজ্ঞরা দেখবেন কিংবা অন্তত প্রয়োজনে হাতের কাছে থাকবে। এইভাবে আমরা একটু চেষ্টা করব যাতে প্রসার ঘটে। কিন্তু সত্যি নীতি নির্ধারণকে আমরা তো আর বলতে পারি যে ব্যবহার করতেই হবে। আমরা এমন পরিবেশ সৃষ্টি করতে পারি যে হয়তো ধীরে ধীরে আরো বেশি ব্যবহৃত হবে। আমরা আন্তর্জাতিকভাবে যত ব্যবহার হয় আমাদের দেশে তার চেয়ে কম ব্যবহার হয়। এই আন্তর্জাতিক এই গণনার বইগুলো কিন্তু ইউএনইপি এনভায়রনমেন্ট প্রোগ্রামের মূল বই হিসেবে তারা ব্যবহার করে বলে আমি ইন্টারনেটে পড়েছি। যে জাতিসংঘের যে প্রোগ্রাম আছে এনভায়রনমেন্ট প্রোটেকশনের সেটার জন্য এই তথ্যগুলো ব্যবহার হয়, এগুলো অনেকই গুরুত্ব দিয়ে ব্যবহার করা হয়। আমাদের এখানে ঠিক অতটা এখনো হয়নি, কিন্তু সেই চেষ্টাটা আমাদেরই করতে হবে। ধন্যবাদ সামিউল। আমি ইয়ের কথাটা সমর্থনই করি যে ফয়সাল বলেছেন যে লোকে মনে করে খেয়ে দিয়ে যারা সুখে আছেন তারাই কেবল পাখি দেখে। কথাটা কিন্তু সত্যি। অনাহারে থাকলে আমিও পাখি দেখতাম না। তবে এর সঙ্গে আরেকটা কথা আছে, আমাদের ক্ষুধাটাও কিন্তু তাড়াতাড়ি মিটে গেছে। অনেকে সারা জীবন যায়, খাওয়ার শেষ হয় না, ফলে আর কিছুই করতে পারেন না। পাখি গোনা তো নয়। কিন্তু আমি এটা ঠিকই মনে করি যে দরিদ্র জনগোষ্ঠী কিছুতেই আর পাখি ও অন্য বন্য প্রাণীর রক্ষায় এগিয়ে আসবে আশা করতে পারি না। ভাগ্যক্রমে আমাদের দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে এবং সত্যি দরিদ্রের সংখ্যা কমে যাচ্ছে এবং আমরা তার লক্ষণ দেখতে পাচ্ছি। মানুষ বহু কিছুতে আগ্রহ বেশি নিচ্ছে আগের চাইতে। এটা একটা আনন্দের কথা, আশার কথা। আর তুগলক ভাই যে প্রশ্নটা করেছেন, যে ডক্টর আনোয়ার বলেছেন যে যত পাখি আসে তা 50 ভাগে ফিরে যেতে পারে না, এটা একটা সাদামাটা কথাই, পরিসংখ্যানের উপর নির্ভর করে নয়। আমি আশা করি যে না, এত খারাপ চিত্র নয়। আমাদের ধারণা আমরা যেটা করে যাচ্ছি এত ভয়ঙ্কর নয়। প্রতি বছর যদি 50% কমে যায় তাহলে সেটা 5-10 বছরের মধ্যে শূন্য হয়ে যায়, সেটা দৃষ্টান্ত রয়েছে। শকুন, বাংলা শকুন, এই আমরা 92 সাল থেকে গণনা শুরু হয়েছে, আমরা দেখেছি প্রতি বছর 50% করে কমে যাচ্ছে। তাই এটা শূন্যে চলে গেছে। কিন্তু এত সব উদ্যোগ নেওয়া সত্ত্বেও প্রায় শূন্যের কাছে। বাংলাদেশে মাত্র 240টি আছে, মানে শূন্য হতে বেশি দেরি নেই। তো আমার আশা এবং আমি বিশ্বাস করি যে অত খারাপ নয়। উনি যেহেতু দরদি মানুষ, আসলে যে অবস্থাটা খারাপ সেটা বোঝানোর জন্যই ওটা উনি বলেছেন। আমাদের কাছে সত্যিই কি নিখুঁত তথ্য কিন্তু নেই যে কত পাখি আসছে এবং কত পাখি চলে যাচ্ছে। মিজানের কথাটা কিন্তু সত্যি। আমরা সারা দেশের, এটা মানুষ শুমারির মতো সারা দেশের সবকিছু গুনে ফেলা হয় না, এটা প্রয়োজনও নেই। আমাদের গণনার মূল উদ্দেশ্য কি, যে কোন প্রাণী ভয়ঙ্কর ভাবে তার জনসংখ্যা কমে যাচ্ছে কিনা সেটা বের করা। সেটা বের করার জন্য সারা দেশ কিংবা সব এলাকা গুনে ফেলার প্রয়োজন হয় না। এই জন্যই হটস্পট বলে কথাটা আছে, যেখানে বেশি আছে সেই জায়গাটা গুনলেই, যেখানে গুনে 70-80% গুনে ফেললেই আপনি কিন্তু ওই সংখ্যাটা পেয়ে যাচ্ছেন যে ভয়ঙ্কর ভাবে কমে যাচ্ছে কি না, কাদেরটা কমছে, কিংবা ভয়ঙ্কর ভাবে বাড়ছে কিনা সেটাও জানা দরকার। ভয়ঙ্কর ভাবে বাড়লেও ক্ষতি করে, তাহলে বোঝা যায় যে ওর শত্রু কমে গেছে, ও ভয়ঙ্কর ভাবে বাড়ছে, ক্ষতিই করবে। তো এই জন্য আমরা সারা বাংলাদেশ গুনে ফেলি না, গুনে ফেলার সম্ভব নয়, সারা পৃথিবীতে কোনো দেশই করে না। কিন্তু ধীরে ধীরে কিছু পাখি সারা দেশেই কিন্তু কোন কোন দেশে গুনে ফেলা হয়। যেমন আমেরিকায় ক্রিসমাস কাম, ওরা ক্রিসমাসের দিনে যে সব পাখি গুনে ফেলে, কারণ মানুষ তো অনেক, তারা অবশ্য ব্যাকইয়ার্ড বার্ড, ঘরের আশেপাশে যেটা থাকে। আমাদের দেশে সেই অবস্থা হচ্ছে যে আপনিই বললেন আপনি আগে পাখি দেখেননি, কারণ আপনি পাখি চিনতেন না, দেখতেন না। এখন দেখছেন বলে হঠাৎ আরে অনেক পাখি আছে। তো আমার ধারণা যে পাখি বেড়ে গেছে তা নয়, আপনার দৃষ্টি বেড়ে গেছে, আপনি দেখছেন বেশি, চোখে ধরা পড়ছে। শামখোল যেটা বললেন, এটার সংখ্যা আসলেই বাড়ছে, কারণ আমার ধারণা যে ওর খাবার বাড়ছে। আমরা এখন পানি দিয়ে ধান চাষ করি, পানিতে গুগলি, শামুক হয়, যেটা ওর মূল খাবার। আমাদের সংখ্যা আমরা বাড়তে দেখছি। এইরকম বেড়ে যাওয়াও সবসময় ভালো নয়, কিন্তু তো এটার মোটামুটি তথ্য আছে। আমরা যেহেতু গুরুত্বপূর্ণ এলাকাগুলো আমরা যে দেখি, এই যে 20 জন মানুষ যেটা এই কাজটা করতে পারে তা করি, কিন্তু ধীরে ধীরে আপনার মতো মানুষ যারা নিজ এলাকায় পাখি দেখতে চিনতে শিখবেন, তখন কিন্তু
তথ্য দিতে পারবেন, তখন অনেক তথ্য আসবে। সেটার দিকে আমরা তাকিয়ে আছি। আগামী 10 বছরে সেটা ঘটবে আমি দেখতে পাচ্ছি। অনেক তরুণ যারা আগ্রহী হয়েছে, তরুণী বললাম না কারণ তরুণীরা কেন কোনো একটা অজ্ঞাত কারণে পাখিতে আগ্রহী নয় বিশ্বব্যাপী। তো যাই হোক, তরুণেরাও আগ্রহ নিলেও দেশের 50% মানুষ আগ্রহী, তো আগ্রহ নিলেই আমরা অনেক এগিয়ে যাব। আমার মনে হয় সবার প্রশ্ন হয়েছে। যে কিছু কিছু স্টাডির কথা এসেছে, গণনা কিভাবে হয়। গণনা কিন্তু আমরা শুধু এই করি যে পাখির কাছে যাই না, কাছে গেলে উড়ে যাবে, দূর থেকে গোনা, দূর থেকে দেখবেন কি করে, টেলিস্কোপ অথবা বাইনোকুলার। তার মানে আপনি পাখির অতটুকু কাছে যাবেন যতটুকু গেলে সে তার স্বাভাবিক কাজকর্ম বন্ধ না করে দেয়। যে খাচ্ছিল খাওয়া বন্ধ করে দিল, তারা তো উড়ে না গেলেও ওর ক্ষতি করছি আমি, গুনতে যে ওর ক্ষতি তো করতে চাই না, ওকে রক্ষা করার জন্যই তো গণনা। গণনার আর কোনো উদ্দেশ্য নেই যে এটা ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের কারণে। ওটা যতটুকু পারি ওই ধ্বংস একটু ধীর গতিতে হোক, মানে বন্ধ তো করতে পারবো না, গতিটা একটু কমানো নাকি যায়। আমাদের আইইউসিএন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ বলেছেন যে আমরা সেই যুগে ফিরে যেতে পারবো না, যে ওটা একটা স্বপ্নের মতো, যে যখন অনেক ছিল, যা আছে তাই কতটুকু রক্ষা করতে পারি সেটাই আমাদের চেষ্টা। কারণ রক্ষা না করলে আমরা ক্ষতিগ্রস্ত হবো। তাও এটা কিন্তু স্বার্থপরেরই কথা, এটা কিন্তু ওই খেয়ে দেয়ে বিলাসিতা যার কিছু করার নেই তাই গুনছে তা নয়। আমরা সবাই কিন্তু শঙ্কিত, আমরা সবাই স্বার্থপর, অনেক বেশি অন্যদের চাইতে। অন্যরা গ্রাহ্য করে না যে কি হোক, দেশের কি হবে, কিন্তু আমরা গ্রাহ্য করি। তাই আমরা আমাদের স্বার্থেই প্রাণী রক্ষা করতে চাই, বন্য প্রাণী রক্ষা করতে চাই। তো ওই ওরকম দূরে কাজ, একেবারে কাছে না, যে দূর থেকে দেখে গুনে ফেলা। আচ্ছা, অথবা আর অন্যান্য মেথড আছে, যারা বনের পাখি গুনতে গেলে একটি পথে হেঁটে যেতে যেতে যত পাখি দেখলেন এবং শুনলেন তাদের ডাক, তাদের সংখ্যাটা লিখে ফেলা, এবং এটাকে অঙ্কের একটা সূত্র দিয়ে এটার ঘনত্ব বের করা যায়, ওইগুলো করে ফেলা। বৈজ্ঞানিকরা এগুলো আবিষ্কার করেছেন আমাদের জন্য, আমরা ওইটাই মোটামুটি ফলো করি। কিন্তু এই যে জলচর পাখি গোনাটা খুবই সবচেয়ে সহজ কাজ, যে পাখি চেনেন। মূল কাজটা হলো কিন্তু পাখির প্রজাতি চেনা। এমনিতে দেখে 1, 2, 3 করে গুনে যাওয়া তো কঠিন নয়, যদি সংখ্যা 100, 200, 1000, 2000 হয়, মোট অ্যাকচুয়ালি 1, 2, 3 করে গোনা যায়। বেশিরভাগ ক্ষেত্রেই আসলে পাখি এর চেয়ে বেশি নেই। দুই একটি জায়গায় যেখানে বেশি আছে সেখানে বেশি লোক যাই আমরা, এবং অনেক সময় স্যাম্পলিং করা, যে এখানে এত আছে, সুতরাং এই এতটুকু জায়গার মধ্যে যদি 50টা হয় তাহলে অতখানি জায়গার মধ্যে 500 হবে। এরকমও করা হয় যখন অনেক পাখি। কিন্তু এখানে যে দক্ষতাটা সবচেয়ে বেশি লাগে সেটা হলো পাখির প্রজাতি চেনা। এই কুয়াশার মধ্যে দূর থেকে বাইনোকুলার দিয়ে, টেলিস্কোপ দিয়ে খারাপ আলোতে চিনে ফেলতে হবে যে এটা ল্যাঞ্জাহাঁস, এটা ভুতিহাঁস, এটা সরালি। এটা যে চিনতে পারে সেই কেবল গুনতে পারে। গোনাটা আসলেই সোজা কাজ, 1, 2, 3 করেই গোনা 90% ক্ষেত্রে। আর অন্য ক্ষেত্রে এই যে স্যাম্পলিং, সেটাও ধীরে ধীরে সবাই, এটা সহজ বলেই এটা এই 2 লক্ষ লোক যে আজকেই সারা পৃথিবীতে গুনতে নামবেন, তারা আমাদের মতোই মানুষ, বড় কোনো ট্রেনিং নেই, ধীরে ধীরে শিখে গেছে। কারণ কাজটি ওই স্তরের সোজা, তারপরে বিশ্লেষণ ইত্যাদি হয়তো কঠিন, কিন্তু গোনাটা একেবারেই সোজা। প্রজাতি যিনি চিনতে পারেন, তার মানে প্রজাতি চিনতেও কিন্তু সাধারণত একজন মনোযোগী মানুষের 10 বছর লাগে। বাংলাদেশের মতো দেশে যেখানে প্রজাতির সংখ্যা মাত্র 600 কিংবা 650 কি 700, তার বেশি নয়। কিন্তু বহু দেশ আছে যেখানে এই সংখ্যাটি 1500। আবার যারা সারা বিশ্বের পাখি দেখেন তাদের কিন্তু 10,500 পাখি চিনতে হবে। বুঝছি কি? কিছু স্টাডির কথা আমাদের আরেকটা কোশ্চেন ছিল ঢাকা শহর নিয়ে। ভুলে গেছি, ঢাকা শহরের পাখি নিয়ে কিন্তু আসলেই কোনো কাজ করা হয়নি। ঢাকা শহরকে আমরা ওই গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে দেখি না। এখানে বিপন্ন পাখি থাকার কথা নয়। ঢাকা শহরে অনেক পাখি, কিন্তু এরা সবই অনেক ওই যে পাখি যারা বর্জ্যের উপরে নির্ভর করে থাকে তাদের সংখ্যা বাড়ছে। সাথে নিয়ে শঙ্কিত নয়, কাক, চিল, এই ধরনের শালিক। সেই জন্য ঢাকা নিয়ে কিন্তু আমরা কিছুই কাজ করিনি। ঢাকা নিয়ে কাজ কিন্তু বিশ্ববিদ্যালয় স্তরে কিছু কিছু করা হয়ে থাকে, কারণ ছাত্র শিক্ষকরা এখানে চট করে করা যায়, তারা করছেন। কিন্তু
এখানে পাখির প্রজাতি, কত প্রজাতির পাখি ঢাকায় দেখা যায় তার হিসেব কিন্তু আমাদের কাছে আছে, কারণ এটা আমাদের নাগালের মধ্যে আমাদের সংখ্যাটা আছে। এখানেও কিছু ভালো ভালো জায়গা আছে, যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বোটানিক গার্ডেন, এই দুটো জায়গা এখনো পাখির জন্য মন্দ নয়। আর সব জায়গা সত্যি পাখির জন্য উল্লেখযোগ্য নয়। আমাদের কাজী ভাই বলেছেন পূর্বাচলের কথা, পূর্বাচলে যেহেতু মানুষ নেই, এখন শূন্য পড়ে আছে বলেই কিছু পাখি দেখা যায়। 5 বছরের মধ্যে যখন ওখানে মানুষ চলে যাবে, সেখানে এই পাখিরা বিতাড়িত হবে, কোনো সন্দেহ নেই। আচ্ছা, ফয়সাল যে বলেছেন খুবই ভালো, যে সত্যি কোন কোন ক্ষেত্রে আমরা দেখাতে পারি যে অর্থনৈতিক ভাবে কিভাবে আমরা লাভবান হচ্ছি পাখি দিয়ে। এই কাজগুলো যারা পাখি ভালোবাসেন না তারা করলে ভালো, আমরা করলে পরে মনে করেন যে এরা তো সব পার্সিয়াল স্কিউড স্টাডি, এরা সব পাখির ভালো দিকটাই দেখায়, খারাপ দিকটাই দেখায় না, এরকম কিছু কাজ হয়েছেও। যেমন শকুনের উপরে সম্প্রতি ইন্ডিয়াতে করেছে, একটা শকুনের মূল্য কত, মানে সে ওই শকুন একটি শকুন না থাকলে আমাদের কত খরচ বেশি হবে, শকুন না থাকলে আমাদের মৃতদেহ সরাতে হয়, না সরালে ওইখানে যে বিকল্প সব ভুক আছে যারা অদক্ষ, মানে কুকুর কাক, এরা যে রোগ ছড়িয়ে দেয় তাতে কি খরচ হবে তার একটা হিসাব নেপালে আমরা যে গিয়েছিলাম সেখানে একটা প্রাথমিক বৈজ্ঞানিক তথ্য দিয়েছিল, পাখি বিজ্ঞানী নয়, তারা করেছেন, এই জন্য আমরা খুব খুশি। সেই জন্য মূল্যটা অনেক কম ছিল, পাখি বিজ্ঞানী সবাই খুবই আপত্তি করেছে, আরে এত কম দাম শকুনের, কারণ আমরা দেখাতে চাই যে পাখি অত্যন্ত মূল্যবান, কিন্তু সত্যিকারের মূল্যই বের করা উচিত, সেই মূল্যটা অনেক উঁচু। আমাদের কাছে নিচু মনে হলো, সত্যিকার অর্থে আমরা ওই পাখিকে রিপ্লেস করতে পারবো না। আমি শুধু একটা বাংলাদেশের কথা বলি, এ নিয়ে অনেক স্টাডি হবে, ফয়সালের মতো আরো যদি তরুণ আসে যারা বিজ্ঞানের জন্য জীবন দেবেন বলে জীবন তৈরি করছেন, যারা ধরেছেন যে লাইফ প্ল্যান, জীবন পরিকল্পনার মধ্যেই আছে যে আমি এইটুকু আবিষ্কার করে যাব দেশের জন্য, বাকি সব গৌণ। এমন আরো বহু তরুণ আসবেন এবং আমরা অনেক জানতে পারবো। ইতিপূর্বে এই ধরনের কাজ খুব কম হয়েছে, কারণ মানুষ সত্যি নিজের জীবনের উদ্দেশ্য বৈজ্ঞানিক তথ্য বের করা এরকম জীবন পরিকল্পনা করেন নাই। আমরা এখন দেখতে পাচ্ছি কিছু তরুণ আসছেন যারা করছেন, অনেক কাজ হবে আমরা আশা করি। আর নইলে মাত্র ওই মানি ড্রিভেন স্টাডি, যে আমি এখানে একটা ব্রিজ করব সুতরাং এআই করা দরকার, এত টাকা, ওইটুকু স্টাডি করে, এরকম স্টাডি হয়েছে, মানে টাকায় অর্থতাড়িত স্টাডি। এটা দিয়ে খণ্ডচিত্র পাওয়া যায় একটা দেশের, এমনকি একটা শহর যেমন ঢাকা শহরের চিত্রটাও পাওয়া যায় না, কিন্তু এখন আমরা আরো পেতে থাকবো। ঢাকার আমরা প্রজাতির সংখ্যা এবং তাদের তালিকা আমাদের করা আছে, আমরা আমাদের থেকে আপনি নিতে পারেন। ঢাকা তো আমাদের রাজধানী, সবাই আগ্রহী, সবাই জানতে। এই তালিকাটা কিন্তু অনবরত পরিবর্তনশীল। 10 বছর আগে যে পাখি ছিল ঢাকায় আর এটা নেই, আবার হঠাৎ কালকে একটা অদ্ভুত পাখি যে কোনোদিন ঢাকায় দেখা যায় নাই দেখলাম, এমনও ঘটতেই থাকে। তো এই তথ্যটা আমরা পাবো, কিন্তু অন্য আরো একটু গভীরে যে বের করার তথ্য বের করার অপেক্ষায় থাকতে হবে এখন। ধন্যবাদ। আমার একটা কোশ্চেন এখন মনে পড়লো, করতে পারি একটু পরে, আমরা আর একটা দুটো আছে দেখি যদি সময় পারমিট করে। আর মনোহর কামাল একটা কোশ্চেন করেছিলেন যে অন্য বিভিন্ন অর্গানাইজেশন যারা কাজ করে তাদের একটা সমন্বয় করা যায় কিনা। আমি ইশতিয়াক সাহেবকে বলবো যে এটা একটু আলোচনা করতে। অনেক অর্গানাইজেশন আসলে আমরা মনে হয় এখানেই আমাদের দুর্বলতা রয়েছে অনেক। আমি আপনার প্রশ্নটা শুনে বা আপনার কনসার্নটা শুনে আমি সত্যি এই বিষয়ে আসলে অনেকবার আলোচনা হয়েছে। আমাদের যেমন প্ল্যান্টের জন্য যে সমস্ত তথ্যাদি সন্নিবেশিত থাকে, একত্রিত থাকে, কিন্তু অ্যানিমেলের জন্য নেই, বার্ডের জন্য নেই, এবং যারা এখানে কাজ করে তাদেরও কোনো সংস্থা নেই। তো আমি বলেছিলাম, এনাম ভাইও উল্লেখ করেছেন যে ফরেস্ট ডিপার্টমেন্ট কিন্তু ওয়াইল্ড লাইফের কাস্টোডিয়ান। সেই হিসেবে আমি একবার আমার কিছুটা ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে একসময় ছিলাম বিদায়, আমি একটা উদ্যোগ নিয়েছিলাম যে বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রতিষ্ঠান বা যারা ব্যক্তিগত গবেষণা করে থাকেন তাদের সকলকে নিয়ে
ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে যেহেতু একটা সংস্থা, সেটার একটা পার্মানেন্ট স্ট্রাকচার রয়েছে, স্থায়িত্ব আছে, সেই হিসাবে ভেবেছিলাম তাদের ব্যানারে এই ধরনের একটা ডাটা ব্যাংক তৈরি করা যায় কিনা সকল বন্য প্রাণীর জন্য। আমরা কিন্তু আমাদের কি হারিয়ে যাচ্ছে সেটি তো দূরের কথা, কি আছে তাও জানি না, এই অগোচরেই কিন্তু অনেক কিছু হারিয়ে যাবে আমাদের। অতএব সেজন্য আমার মনে হয় এটা একটা ভালো প্রস্তাব। আমরা আজকের পরেও এটি নিয়ে যদি আলোচনা করতে পারি এবং আলোচনা চালিয়ে নিয়ে যদি আমরা আমাদের মধ্যে উদ্যোগী হয়, বন বিভাগের সাথে আমরা এই ব্যাপারে আলোচনা করতে পারি যে বন বিভাগের অধীনেই হতে পারে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং গবেষকদের নিয়ে যে একটি সেল তৈরি করা, একটি ডাটা ব্যাংক তৈরি করা, যেখানে বন্য প্রাণী সম্পর্কিত, পাখি সম্পর্কিত সকল তথ্যাদি, সংখ্যা, হ্যাবিটেট সবকিছু সন্নিবেশিত থাকে। আমার মনে হয় এটি একটি ভালো। ধন্যবাদ। আরেকটি প্রশ্ন ছিল যে আমাদের এনভায়রনমেন্টে আমরা যা করছি সেটা পাখির উপরে কি প্রভাব বিস্তার করছে, যেটা মনোহর কামাল বলেছেন যে এটা নিয়ে আমাদের দেখা উচিত যে আমরা যে এনভায়রনমেন্টটা পলিউট করছি বা এনভায়রনমেন্টাল হ্যাবিটেট চেঞ্জ করছি তাতে পাখিকে আমরা কতখানি ক্ষতি করছি, এটা কি একটা মাপ আনা যায় সেটা সম্পর্কে যদি এনার ভাই মাইক্রোফোন আছে, বল। একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হলো যে জানাবো আজকে আমাদের প্রধান অতিথি ছিলেন, উনি ক্লাইমেট নিয়ে কাজ করতেন, তো উনি থাকলে ভালো হতো। আমাদের সরকার যেহেতু জানেন যে ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড করেছে একটা তো এরকম আমি আমার বিভিন্ন লেখায় আমি প্রস্তাব রেখেছিলাম যে একটা বাংলাদেশের জন্য একটা গভর্নমেন্ট যদি একটা বায়োডাইভার্সিটি কনজারভেশন ফান্ড তৈরি করে, যেটা ফরেস্ট ডিপার্টমেন্টের অধীনেই থাকে এবং ফরেস্ট ডিপার্টমেন্ট বিভিন্ন সংস্থাগুলি যারা এই বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে কাজ করে তাদের সমন্বয়ে এটা পরিচালনা হবে এবং ওখানে যদি ইন্ডিপেন্ডেন্ট একটা ট্রাস্ট বডি থাকে তারা কিন্তু এটা পরিচালনা করতে পারে। তো এটা একটা প্রস্তাব ছিল আমার। আর সেকেন্ডলি যেটা ছিল যেটা যে গত 30 বছরের যে ডেটাগুলি আছে আমাদের কাছে, এটা আমি ইনাম ভাইয়ের সাথে একবার কথা বলেছিলাম, পরে এটা সেভাবে অগ্রসর হয়নি। এটা একটা ইন্টারন্যাশনাল লেভেলে তো এটা করা হয়, মানে পর্যালোচনা করা হয়, কিন্তু লোকাল লেভেলে আমরা যে ফিজিক্যাল চেঞ্জেসগুলি দেখি আমাদের কোস্টাল এরিয়াতে বা এসে, তো ওরকম একটা উদ্যোগ আমার নেওয়ার ইচ্ছা আছে যে এই তথ্যগুলিকে কীভাবে ইউজ করে আমরা পলিসি লেভেলে এটাকে যাতে আনতে পারি। তো সেটা আমার একটা প্রস্তাব থাকবে যে যেহেতু ইনাম ভাই এখন ন্যাশনাল কোঅর্ডিনেটর আছে, সমস্ত তথ্য যদি আমরা জোগাড় করি আর আমাদের কাছে কিছু যে বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে এবং আরো যে কয়েকটা সংস্থা আছে যেমন সিজিএস আছে, IWM আছে, তারা কোস্টাল মরফোলজি নিয়ে বেশ কিছু কাজ করে। এই যে চেঞ্জেসগুলি আছে এগুলো যদি আমরা একত্র করে আমরা নিয়ে আসতে পারি তাহলে আমার মনে হয় একটা ভালো একটা সায়েন্টিফিক তথ্য আমাদের দিতে পারবো। ধন্যবাদ। আমরা প্রায় শেষ করবো। ধন্যবাদ। আর্কিটেক্ট ব্লকের একটা প্রশ্ন খুব সংক্ষিপ্ত ভাবে যদি জিজ্ঞেস করেন সেটা দিয়ে আমরা আজকের অনুষ্ঠানটা শেষ করবো। আমি এই গত কিছুদিন আগে 10 দিনের মতো আগে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি গিয়েছিলাম, পাখি আসে সবাই যায়, আমি বের হয়ে জাহাঙ্গীর ইউনিভার্সিটি বের হয়ে তারপর আমি নিজে আর্কিটেক্ট, আমি ওই রাস্তায় যাচ্ছিলাম, দেখলাম যে একটা বিল্ডিং উঠছে, 4-5 তলা উঠে যাচ্ছে, সম্ভবত আরো উঠে যাবে, আমি আগে চলে গেছি এক্সাক্ট হাইটটা দেখি। তা আমার যেটা সন্দেহ হলো যে আমি এনাম ভাইয়ের কাছে জিজ্ঞেস করছি আর কি যে পাখি এখানে আসে, পাখির তো একটা ফ্লাইট, একটা হাইটের ফ্লাইট আছে। এখন আমার মনে হলো যে বিল্ডিংটা যদি উঠে যায় 15 তলা কিংবা কত তলা আমি জানি না, তাহলে হাইটের জন্য পাখি ডিস্টার্ব হতে পারে, আমার মনে হয় হতে পারে। আমি কনসার্ন হয়েছি আর কি এই ব্যাপারে। তো আমার মনে হয় যে এই বার্ড ক্লাব থেকে নেওয়া যেতে পারে, যেখানে পাখি আসে সেখানে আশেপাশে একটা ডায়ামিটার নিয়ে আমাদের কোনো আর্কিটেকচারে আছে কোনো একটা পার্টিকুলার হেরিটেজ সাইটের 250 মিটারের মধ্যে বিল্ডিং করতে হলে পারমিশন নিতে হয় স্পেশাল কমিটি থেকে।
আমার কেন যেন মনে হলো যে ওখানে ওটা উঁচু হয়ে গেলে পাখিদের জন্য একটা ডিস্টার্ব হতে পারে, তাদের ফ্লাইট এবং তাদের এই ব্যাপারে আপনাকে জানতে চাচ্ছি কিংবা ধন্যবাদ দুগলা ভাই। আমি বিল্ডিংটা যে দেখবো, সাধারণত যে বিল্ডিং দেখা যায়, চোখে দেখা যায়, পাখির চোখে দেখা যায়, সেটাই অসুবিধা কম হয়। পাখির অসুবিধা হয় যেটা সে দেখতে পায় না। গ্লাস কাটে, গ্লাস মোড়া বিল্ডিং পাখি দেখতে পায় না, কারণ ওখানে আকাশ রিফ্লেক্টেড থাকে। আপনি ওটা উল্টো দিকে যে দেখলেই দেখতে পাবেন দেখা যাচ্ছে, ফাঁকা জায়গা বলে মনে হয়, তাই যে ঘা দেয়। সেই জন্য জানলার কাছে টাছেও বহু পাখি কিন্তু মারা পড়ে। গ্লাস কার্টেন এত জনপ্রিয় হয়েছে গত 50-60 বছরে যে কোটি কোটি পাখি মারা যাচ্ছে সেই জন্য, যে আকাশ রিফ্লেক্টেড হলে গ্লাসটার বিল্ডিং বলে মনে হয় না, ফাঁকা বলে মনে হয়। আরো আছে যে ইলেকট্রিক লাইন গুলো, সেটাও দেখতে পায় না অনেক পাখি। দ্রুত যাওয়ার সময় ওই ছোট একটা লাইন দেখা যায় না, বিশেষ করে হাই টেনশন কেবলেও অনেক পাখি মারা পড়ে পরিযায়নের সময় বিশেষ করে। তো এটা অনেক কোটি কোটি পাখি মারা যায় প্রতি বছর এই জন্য। তারপরে উইন্ড টারবাইন, যেটা উইন্ড এনার্জি নেওয়ার জন্য যে আমরা বড় বড় টারবাইন করি, ওটা যদি 4 RPM এর উপরে হয়, ঘুরলে তখন আর দেখা যায় না, আমরাও তো দেখতে পাই না যখন ঘুরে, পাখিও দেখতে পায় না, ওর ভেতর দিয়ে যেতে গেলে মারা পড়ে। এরকম অনেক বড় বড় হ্যাজার্ড কিন্তু আমরা তৈরি করে যাচ্ছি। সাধারণত আমাদের এই ধরনের বিল্ডিং বড় ক্ষতি করে না, তারপরে দেখতে হবে ওর জলাশয়ের কত কাছে। ধন্যবাদ। তাছাড়া ধরেন গ্রামীণ ইউনিভার্সিটিতে এখন যে বিল্ডিং গুলো আছে 4 তলা, আমি জানি না হঠাৎ করে তারা বলতে পারে যে এই বিল্ডিংটা আমরা 15 তলা করব, কিন্তু কথাটা তো হলো এখানে রেগুলেশন, যেমন রাজুকে আগে থেকে যদি আপনারা বলে দেন যে আমরা এটা করলে, কারণ প্ল্যান করে ফেললে হয়ে গেলে কিন্তু ওই পাখি আর আসবে না। না, কিন্তু এখানে আমি এনাম ভাইকে বাবু ভাই আছেন, সবাই আছেন, এটা তো একটা রেগুলেশনের ব্যাপার। মানে এই বিল্ডিংটা যদি মনে করি আমরা পাখির জন্য ক্ষতিকর, কাকে করবো, কে এটা স্টপ করবে? জাহাঙ্গীরনগরের কোনো গুরুত্বপূর্ণ পাখি নেই, কিন্তু সেই জন্য আমরা ওইভাবে দেখছি না, এই জায়গাটা ওইভাবে পাখির জন্য মোটেই গুরুত্বপূর্ণ নয়। না, কিন্তু আমার সামান্য উল্লেখযোগ্য, গুরুত্বপূর্ণ নয়। এখানে কোনো বিপন্ন পাখি, এখানে বিপন্ন পাখির হ্যাবিটেট হিসেবে আমরা দেখি না। কিন্তু আমার প্রশ্নটা হলো এমন ভাই যে এটা বাধাটা কে দিবে, কার আয়ত্তে এইভাবে বিল্ডিংটা যে কোনো জায়গায় হোক, এটা যদি পাখির জন্য ক্ষতিকারক হয়, আমরা যদি যে বলি, কিন্তু ওই যে বিল্ডিং তৈরি করছে বা যে আর্কিটেক্ট তাকে বাধা কে দিবে? সেই অথরিটি যদি না থাকে তাহলে তো এটা বাধা দেওয়া যাবে না। বাধা তো আমরা দিতেই পারবো না, দিতে চাইও না, আমরা শুধু পরামর্শ দিতে পারি। 15 তলা যে হবে এটা তো নিশ্চিত, জাহাঙ্গীরনগরের কোনো বিল্ডিং ই 4 তলার উপরে নেই। না, বলছি যে যদি হয় হলে হবে না, এটা কোনোই না, আপাতত হচ্ছে না এরকম। ওনারা যদি মনে করেন এটা গুরুত্বপূর্ণ করবেন। জাহাঙ্গীরনগর ওইভাবে এত গুরুত্বপূর্ণ নয় কিন্তু কোনো পাখির জন্য, অনেক বেশি গুরুত্বপূর্ণ জায়গা আমরা নষ্ট করছি। জাহাঙ্গীরনগরের কিন্তু যে ক্লাব আছে, নেচার স্টাডি ক্লাব, ওরা ইভেন হলো লেক পরিষ্কার করলেও তো ওরা ভয়েস রেজ করে। সাধারণত স্টুডেন্টরা ওখানে অনেক ওয়াচফুল, গাছ কাটলে, লেকে পাখির ইয়ে করলে ওরা অ্যাক্টিভ হয়ে যায়। যদি ওই পাখিগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, ওটা সাধারণ পাখি, কিন্তু ওই ক্যাম্পাসের জন্য তো গুরুত্বপূর্ণ, কারণ ক্যাম্পাসের আকর্ষণীয় ওই পাখিগুলো। আমার মনে হয় ওরা দেখবে। সামিউলের কি বলার আছে বল? যেহেতু আমি জাহাঙ্গীরনগরে পড়ালেখা করেছি, তো আমি আমার শিক্ষাকালীন সময়